হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম করছি আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তোমাদের যদি আগ্রহ থাকে আমি পরবর্তীতে তোমাদের জন্য এই সিরিজের যত ধরনের ক্লাস আছে নিয়ে আসবো। তো আজকের ক্লাসটা তোমরা দেখেই থাম্বনেল দেখতে বুঝতে পারছো যে আমাদের তাপগতিবিদ্যার বিশ্ববিদ্যালয়ে আসা, বিশেষ করে ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং যত এমসিকিউ আসে, বিশেষ করে আমি টাইপ ভিত্তিক ভাবে প্রত্যেকটা এমসিকিউ তোমাদেরকে সলভ করে দেবো। দেখো আমি যদি একটু দেখাই, এই দেখো আমরা টাইপ ভিত্তিক ভাবে সলভ করে দিচ্ছি। আমাদের টাইপ 1 তাপ ও তাপমাত্রা, তারপরে টাইপ 2 আমি যদি একটু দেখাই, দেখো এটা হচ্ছে আমাদের টাইপ 1 এর এমসিকিউ ভার্সিটিতে গেলেও, তারপরে এই যে এখনো ভার্সিটি আছে, তারপরে ইঞ্জিনিয়ারিং, এগুলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন। তারপরে এই দেখো টাইপ 2, তাহলে ভার্সিটি এবং অ্যাডমিশনে যত প্রশ্ন আছে ভাই একবারে তোমাকে আজকে প্রত্যেকটা এমসিকিউ ভালোভাবে সলভ করে দেবো, এবং আজকের ক্লাসটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আমি আশা করবো তোমরা মনোযোগ সহকারে আজকের ক্লাসটা দেখবে। তো প্রথমত আমাদেরকে যেটা বলছে যে একটি পদার্থ থেকে অন্য পদার্থের তাপের প্রবাহ নির্ভর করে, এটা মানে অনেকবার আসছে, যেগুলো অনেকবার আসছে এগুলা টাইপিস্ট দেয় নাই আর কি, বিরক্ত হয়ে মেবি। তো এগুলো সব কিন্তু অ্যাডমিশন কোশ্চেন। তো প্রথমে বলছে আমাদেরকে যে একটি পদার্থ থেকে অন্য পদার্থে তাপ প্রবাহ কিসের উপর নির্ভর করবে। দেখো তোমরা প্রথমে যদি একটু ট্রাই করো নিজেরা, কি বলছে একটি পদার্থ থেকে অন্য পদার্থে কিসের উপর নির্ভর করবে। প্রথমত যদি তুমি অপশনগুলো একটু পড়ো, প্রথম অপশন তোমাকে বলছে যে পদার্থের আকৃতির উপর। দেখো পদার্থের আকৃতির উপর কখনো তাপ প্রবাহ নির্ভর করবে না, এটা তো জীবনও হবে না, ঠিক না? তাহলে এটা হবে না। তারপরে বায়ুমণ্ডলের তাপমাত্রার উপর, বায়ুমণ্ডলের তাপমাত্রার উপর পদার্থ কেন নির্ভর করবে। ধরো এটা একটা পদার্থ, এই যে এটা একটা পদার্থ, এটা একটা পদার্থ, তো এখান থেকে এখানে তাপ যে যাবে এটা কিসের উপর নির্ভর করবে। কোনোটি নয়, না এটাও হবে না, কোনোটি নয়। তো আমরা জানি না, এটা নাও হতে পারে। ভি নাম্বারটা আমরা একটু দেখি। তাপমাত্রা পার্থক্যের উপর, হ্যাঁ এটা আমরা জানি, তাপমাত্রা পার্থক্যের উপর তাপের প্রবাহ। ধরো এখানে তাপমাত্রা বেশি, এখানে আছে ধরো 50 ডিগ্রি সেলসিয়াস, এখানে আছে 58 মতো হয়ে গেছে, আচ্ছা যাই হোক। ধরো এখানে আছে ধরো 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই যে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রা থেকে আমাদের হিটটা ট্রান্সফার হবে, কিউটা এদিক থেকে ট্রান্সফার হবে, তাহলে আমাদের এটা সঠিক। ঠিক আছে, দেখো এটা কিন্তু আমাদের অ্যাডমিশন কোশ্চেনে আসছে। তো অনেকে কিন্তু মানে কোনোটি নয় কিংবা বায়ুমণ্ডলের তাপমাত্রার উপর মানে কি বলে এটা, মানে দ্বিধাদ্বন্দ্বে হয়ে অন্য কিছু দাগায় দিতে পারে। ঠিক আছে, তো চলো নেক্সটে যাই। আচ্ছা, তো এখন আমাদেরকে বলছে যে পরম শূন্য তাপমাত্রা কত। ভাই এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো অ্যাডমিশন অনেকবার আসছে, এখানে কয়েকবার লেখা হয়েছে, এবং একাডেমিকও এটা অনেকবার আসে, অ্যাডমিশন অনেকবার আসা একটা এমসিকিউ। তো দেখো এটা তুমি মুখস্থ করার কথা এই এমসিকিউটা। কালার কাজ করতেছে না কেন? ওকে, দেখো বলছে পরম শূন্য তাপমাত্রা। তো পরম শূন্য তাপমাত্রা এটা মাথায় রাখবা যে পরম শূন্য তাপমাত্রা, আমি সুন্দর করে লিখে দিচ্ছি যে পরম শূন্য তাপমাত্রা। তাপমাত্রা আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যে এই এমসিকিউ তোমরা সলভ করবা, তোমরা কিন্তু শুধু এটার উত্তর মুখস্থ রাখবে না, অ্যানালাইসিস মাধ্যমে। হ্যাঁ কিভাবে করে একটু দেখিও। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে মূলত 0 কেলভিন। কত কেলভিন? 0 কেলভিন। তো এটা তোমার অপশনে আছে, তো কেলভিনে দেওয়া আছে। এখন যদি তুমি এটা সেলসিয়াসে নাও, তো 0 কেলভিনকে তুমি সেলসিয়াসে নিলে 273.16 কেলভিন, সরি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস। এবং তুমি যদি এটাকে ফারেনহাইটে নাও, এবং এই জিনিসটাকে তুমি যদি ফারেনহাইটে নাও, -460 ডিগ্রি ফারেনহাইট। তো আমাদের বেশিরভাগ সময় কিন্তু এটা কাজে লাগে, এটা কাজে লাগে এই না যে আমাদের এইটাই আসবে, আমাদের অন্যভাবে আসতে পারে। ধরো আমি তোমাকে একটা একটা এমসিকিউ তে এটা বললাম যে এইটা অপশনে আছে, তখন তুমি বললা যে না ভাই আপনি তো এটা পড়ার নাই। দেখো 0 কেলভিন যেটা, এটাকে তুমি সেলসিয়াসে এবং ফারেনহাইটে কনভার্ট করলে এটাই আসবে। ঠিক আছে, তো চলো নেক্সটে যাই। বলছে কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি, এটা মুখস্থ রাখার মতো একটা এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট, আসতে পারে যে কোনো পরীক্ষায়। 4 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 4 ডিগ্রি সেলসিয়াস পানির ঘনত্ব সবচেয়ে বেশি। এই যে পানির ঘনত্বটা 4 ডিগ্রি সেলসিয়াসের সবচেয়ে বেশি। ঠিক আছে, এই যে পানির ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াসের সবচেয়ে বেশি। চলো আমরা নেক্সটে যাই। নেক্সট কোশ্চেনটা আমাদেরকে কি বলছে, খুবই ইম্পর্টেন্ট, এটা অ্যাডমিশনে আসছে, এবং অনেকেই প্রথম ধাপে এটা মানে স্কিপ করে চলে যাবে লেখা শুনে, কথাবার্তা শুনে। শুনো, এটা কনফিউশন হতে পারে, আমরা একদম বেসিক শো ধীরে ধীরে বুঝবো। যে নির্দিষ্ট পরিমাণ কিছু পানির, এখানে পানির হবে বা পানিকে হবে ধীরে ধীরে 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে উষ্ণ করা হলো, এতে উষ্ণ পানির আয়তন পরিবর্তনের ব্যাপারে কোনটি সঠিক হবে। ক্রমাগত প্রসারিত হবে, ক্রমাগত সংকুচিত হবে, প্রথমে সংকুচিত পরে প্রসারিত হবে, প্রথমে প্রসারিত পরে সংকুচিত। এখন তোমার কাছে মনে হতে পারে যে 2 ডিগ্রি থেকে যখন আমরা 60 ডিগ্রি করি, মানে তোমার কাছে মনে হতে পারে যে মনে হয় প্রসারিত হবে, পানি ফুটবে না। দেখো জিনিসটা দেখো, তুমি 2 ডিগ্রি থেকে কোথায় নিচ্ছ, 60 ডিগ্রি সেলসিয়াসে নিচ্ছ। 2 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে নিচ্ছ।
একটু আগে আমি তোমাকে একটা এমসিকিউ পড়েছিলাম, যে একটু আগে না, এইটা এখনো তো, পানির ঘনত্ব সবচেয়ে বেশি কোথায়? 60°C। এখন তুমি এই যে গরম 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 কথাটা আমাকে বলো তো, তাইলে তুমি প্রথমে 2 ডিগ্রি থেকে 4 ডিগ্রিতে কনভার্ট করলে কি হবে এটা একটু দেখবা, তারপরে 4 ডিগ্রি থেকে 7 ডিগ্রিতে, এটা একটু তুমি লক্ষ্য করবা। এখন কেন ভাই? ওই যে 4 ডিগ্রিতে পানির ঘনত্ব সবচেয়ে বেশি, এখন এখানে পানির ঘনত্ব সবচেয়ে বেশি, তাহলে 2 ডিগ্রি থেকে যখন সে 4 ডিগ্রিতে আসবে এবং 4 ডিগ্রি থেকে যখন সে 7 ডিগ্রিতে আসবে, 2 ডিগ্রি, তাহলে দুইটা ধাপে সে কাজটা করছে, দুইটা ধাপে আমরা দেখাবো। তো এখন 2 ডিগ্রি থেকে যখন 4 ডিগ্রিতে আসছে, তখন এই 2 ডিগ্রিতে ঘনত্ব সবচেয়ে বেশি, ঘনত্ব বেশি এই পয়েন্টে, কি বেশি? ঘনত্ব বেশি, ঘনত্ব বেশি, ঘনত্ব বেশি। এখন আমাকে বলো, ঘনত্ব যেখানে বেশি হবে সেখানে কি সংকুচিত হবে নাকি প্রসারিত হবে? এখান থেকে এখানে আসতে আমার ঘনত্বটা বেশি হয়ে গেছে, তাহলে আয়তন কি? ঘনত্ব যেখানে বেশি, আয়তন সেখানে কম, ঠিক আছে কিনা? তার মানে এই 2 ডিগ্রি থেকে 4 ডিগ্রিতে আসতে প্রথমে সে সংকুচিত হবে, কারণ ওই যে 4 ডিগ্রিতে তার সবচেয়ে বেশি ঘনত্ব হবে, তাহলে প্রথমে সংকুচিত, কনফিউশন হওয়া যাবে না। প্রথমে সংকুচিত, এবং দেখো 4 ডিগ্রি থেকে 7 ডিগ্রিতে ঘনত্ব বেশি, এখন আবার ঘনত্ব কমে যাবে, তখন আবার প্রসারিত, আবার কি? প্রসারিত, ঠিক আছে? এই যে, এটা কিন্তু অনেকেই ভুল করবে, তাহলে এটা আমরা জেনে গেছি যে আমাদের এই এমসিকিউটার অপশন কি হবে, প্রথমে সংকুচিত পরে প্রসারিত, ঠিক আছে? ফাইন, ওকে, নেক্সট। এখন এটা তো তোমরা জানো যে এই সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে তুমি একটা সূত্র জানো, C/5, এই যে জনপ্রিয় সূত্র C/5, F-32/9, K-273, দেখবা এই সূত্রটা দিয়ে আমরা অনেক এমসিকিউ সলভ করি, তোমরা 6-7 থেকে জানো, এটা কত? 5, ঠিক আছে? এই সূত্রটা দিয়ে আমরা অনেকগুলা এমসিকিউ কিন্তু আজকে সলভ করবো, এটা তুমি জানো 9-10 থেকে, খুবই বাচ্চাদের একটা এমসিকিউ। তাহলে এটা থেকে যদি তুমি আমাকে আনসার দেওয়া ট্রাই করো, দেখো তাহলে এখানে কি কি, ফারেনহাইট এবং সেলসিয়াস, তাহলে এই দুইটার মধ্যে আমি সম্পর্কটা যদি দেখাই, তাহলে C/5 F-32/9, তার মানে এখানে আমরা C ইকুয়াল টু লিখতে পারি, এই যে C ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 5/9 F-32, এই যে এটাই আমাদের অপশন। এখন এটা কোথায় আছে বলো তো? যে এটা আছে আমাদের, দেখো এই যে এটা আছে আমাদের ভি নাম্বারে, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট এমসিকিউতে যাই। আচ্ছা, 0 কেলভিন মানে কত? দেখো আমি কিন্তু বলছিলাম 0 কেলভিন মানে কত, ঠিক আছে? এখানে তোমাদের মধ্যে অনেকে কনফিউশন করতে পারে, 0 কেলভিন মানে কত? 0°C, 273°C, তারপর 32°C, তারপর কত? -273°C, ঠিক আছে? কত হবে? -273°C, ওকে। এটা তোমরা কনভার্ট করে দেখে পারবা। এখন বলছে যে ফারেনহাইট স্কেলে কোন বস্তুর তাপমাত্রা 50°C স্কেল হলে, সেলসিয়াস হলে কেলভিনে কত? দেখো এটা কতবার আসছে, ঠিক আছে? এটা কতবার আসছে, দেখো আরো আসছে, হ্যাঁ। এখন এইটা তোমার সিকোয়েন্সটা দেখো কতবার আসছে, দেখো এই যে তোমাকে আমি যদি সিকোয়েন্সটা দেখে, আরো আসবে, আরো আসবে। তো এগুলো তো বাচ্চাদের প্রশ্ন, এগুলো না পারলে তো খুবই দুঃখজনক। ফারেনহাইট স্কেলে কোন বস্তুর তাপমাত্রা 50°C হলে, এটা আমরা যদি একটু করি, তাহলে ফারেনহাইট এবং কি কেলভিন, সরি, তাহলে ফারেনহাইট এবং কেলভিনের মধ্যে সম্পর্ক কি? F-32/9, তার মানে K-273/5। তাহলে এখানে কিসে দেওয়া আছে? ফারেনহাইট স্কেলে কোন বস্তুর তাপমাত্রা, এই 50°C না, 50° হবে, এখানে ভুল করছে। 50°C তো এটা, এটা ফারেনহাইট হবে, 50° ফারেনহাইট বা 50 ফারেনহাইট। তো তাহলে এটা যদি 50 হয়, এটা যদি 32 হয়, সরি লেখাটা একটু ইয়ে হচ্ছে, অন্য কালার নিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ভাইয়া আমাদের কত? 50, এটা হচ্ছে 32/9, আর একটু চিকন করে নিলে মেবি সুন্দর হবে, ওকে, ওকে ফাইন। তাহলে ইকুয়াল টু কত? K-273/5। তো এখান থেকে আমরা কে এর মানটা বের করবো, তো তুমি এখান থেকে কে এর মানটা একটু সলভ করবা, ঠিক আছে? এখন তো তুমি এটার মান পারবা। আচ্ছা, তো তুমি যদি দেখো যে K-273, ধরলাম তুমি বাচ্চা মানুষ, পারো না, 9 ইকুয়াল টু কত কঠিন ওরে বাবা, 50 মাইনাস 32 ইন্টু 5 ইন্টু 5, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো কি করবা, এই যে একটু স্টাইল করে তোমাদেরকে বোঝাচ্ছি আর কি, ওকে, হ্যাঁ। তো এখন তুমি বের করবা কে এর মান, তাহলে এখানে কে মাইনাস 273 ইকুয়াল টু কত? 50 থেকে 32 গেলে 18, 18 গুণ 5 ডিভাইডেড বাই হচ্ছে কত? 9, কি কঠিন, ঠিক না? তাহলে এই যে
18 কে 2 দিয়ে ভাগ দিলে কত 2, 5 দুগুণা কত 10, তাহলে এই 273টা বেশি আসলে প্লাস হয়ে যাবে, তাহলে কত 283। এই যে 283 কোথায় বলো, এটা কি অনেক বেশি কঠিন? 283 কত কেলভিন, কেলভিনে বের করতে গেছে, ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা 8 নাম্বার কি বলছে, ফারেনহাইট স্কেলে পানির ত্রোধ বিন্দুর তাপমাত্রা কত? ফারেনহাইট স্কেলে পানির ত্রোধ বিন্দুর তাপমাত্রা, আচ্ছা পানির ত্রোধ বিন্দুর তাপমাত্রা তুমি কেলভিন স্কেলে জানো, ঠিক আছে, তুমি নরমালি কেলভিন স্কেলে জানো যে কেলভিন স্কেলে ফারেনহাইট এই ত্রোধ বিন্দু হচ্ছে 273, ধরো 73 ধরো আর কি, দশমিক সামথিং 16 ধরে, আমি 73 ধরলাম, তো এটা ফারেনহাইটে বের করবা, তাহলে এটা তো সহজ, যে f মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু k মাইনাস 273 ডিভাইডেড বাই 5। ভাইয়া বলো কি বের করবা তুমি? তুমি বের করবা, এই কালারটা একটু ইয়ে লাগতেছে, তুমি বের করবা কত, যে ফারেনহাইটে বের করবা, তাহলে f মাইনাস 32, f minus 32 divided by, কালার এরকম দেখাচ্ছে কেন, ওকে, f minus 32 divided by 9 equal to k এর মান তুমি বসাবে কত 273, আবার মাইনাস 273 divided by 5। তো তুমি f এর মান বের করবে, দেখো এটা কিন্তু জিরো চলে আসে, এই জিনিসটা আলটিমেটলি কি আসে, জিরো আসে। তো এটা যদি জিরো আসে, এই যে তাহলে f minus 32 divided by 9 equal to 0, কারণ 273 থেকে 273 গেলে 0 divided by 0। আচ্ছা, তো এখন তো তার মানে f minus 32 divided by 0 equal to 0, যে 9 আর 0 গুণ দিলে, তাহলে f এর মান কত ভাইয়া, f এর মান হচ্ছে 32। 32 আছে, এই সরি 32 আছে কিনা দেখো তো, এই যে 32, 32 কোথায় কোথায়, এই যে 32 ফারেনহাইট, ঠিক আছে, সাদা কালার সাদা কালার, তাহলে এইটা হচ্ছে আমাদের 32, ঠিক আছে। তো চলো নেক্সটে যাই। আচ্ছা, সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা 600 কেলভিন 6000 কেলভিন হলে ফারেনহাইট স্কেলে কত? দেখো সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিবা, ঠিক আছে, আমি এটা সরাসরি আনসারটা তোমাকে বলে দিচ্ছি যে কত আছে, তুমি আশা করি পারবা। এটা আসবে এই যে এটা, ঠিক আছে, কিসে দেওয়া আছে, ক্যালভিনে দেওয়া আছে, ফারেনহাইটে বের করে, যে অনেক ম্যাথ করছে না, f মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু k মাইনাস 273 ডিভাইডেড বাই কত 5, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন তুমি কি করবা, তুমি এই যে ক্যালভিনে বসাই দিবা, f এর মান বের করবা। আচ্ছা আমি তোমাকে আরেক লাইন লেখা দিচ্ছি, যাব আরেক লাইন লেখা দিচ্ছি, তাহলে এটা কত 6000 মাইনাস 273 ডিভাইডেড বাই কত 5। তো ভাইয়া আপনি এখানে f এর মানটা বের করে ফেলবেন, f এর মানটা হবে এই যে আঁকা ফাঁকা মেট্রো পথে কোন রূপসী হেঁটে যায়, এই যে এই রূপসীটা হেঁটে যায়, ঠিক আছে। আচ্ছা এই যে এইটা একটু ক্যালকুলেশন করবো, ঠিক আছে, চলো নেক্সটে। এই একই ম্যাথ কি দুইবার দিছে? হ্যাঁ দুইবার দিছে, ওকে সেম সেম, কেউ আবার আমাকে ইনবক্সে নক দিয়ে বলো না এটা করার নাই কেন। ওকে, সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি হলে ফারেনহাইট স্কেলে কত বৃদ্ধি পাবে? এই যে আমরা সূত্র জানি, পার্থক্যের সময় আমরা কি সূত্র জানি বলতো, আমরা একটা সূত্র জানি যে ডেল সি ডিভাইডেড বাই 5। আচ্ছা কালারগুলো কেন জানি অসুন্দর দেখা যাচ্ছে, সাদা অথবা লাল নেই, ওকে, ডেল সি ডিভাইডেড বাই 5, আর একটা হচ্ছে কত ফারেনহাইট, ঠিক আছে, ডেল এফ ডিভাইডেড বাই 9, ডেল এফ ডিভাইডেড বাই 9 এবং ডেল কে ডিভাইডেড বাই 5। তো এই সূত্রটা ভাইয়া কখন লাগবে, এই সূত্রটা লাগবে তোমার কখন বলতো, যখন তোমার পার্থক্য দেয়া থাকবে, ধরো এক স্কেলে পার্থক্য এত, ওই স্কেলে পার্থক্য কত, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই সূত্রটা। কি হলো, এই যে খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, ওই স্কেলে পার্থক্য দেয়া থাকলে, তাহলে আমাদেরকে এখন সেলসিয়াস স্কেলে পার্থক্য দেওয়া আছে, মানে বৃদ্ধি পাইছে এত, 1 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে কত, এই যে ইজিটা। তাহলে আমরা সূত্র জানি ডেল সি ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু ডেল এফ ডিভাইডেড বাই 9, ঠিক আছে ফাইন। তাহলে ডেল সি এর মান কত হবে ভাই 5, ডেল সি এর মান 1 1 ডিগ্রি, ডেল এফ এর মান বের করবা, ডেল এফ সমান সমান কত হবে বলো বলো, ডেল এফ এই যে, তাহলে ডেল এফ সমান সমান কত 9/5। তো 9/5 আমি ক্যালকুলেটর করি, 9/5 কি অপশন আছে, আচ্ছা 9/5 দশমিক করলে কত, 9/5 1.8, 1.8 আছে কোথাও, এই যে 1.8, কত বড় কঠিন অঙ্ক দেখছো, দেখছো এইটা এটা অ্যাডমিশন আসছে, এগুলো সব কিন্তু অ্যাডমিশন আসা ম্যাথ। তো তুমি যদি কনসেপ্ট ক্লিয়ারটা ভালোভাবে করো একাডেমিকে, দেখো অ্যাডমিশনে তুমি কিন্তু বিজয়ের হাসি রেখে হাসবা। ওকে, কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেল এবং ফারেনহাইট স্কেল সমান? মুখস্থ মান, অনেকবার বলছি মুখস্থ রাখবা, এটা -40 ডিগ্রি সেলসিয়াস, অথবা এটাকে লিখতে পারো -40 ডিগ্রি ফারেনহাইট।
-40° ফারেনহাইট। ভাইয়া প্রমাণ দেখেন, ক্লাসে কতবার দেখাইছি, কতবার এটা দেখাইছি। আচ্ছা যাক, আরেকবার দেখাই, যাও, মনে কষ্ট নিবা। এই যে সেলসিয়াস এবং ফারেনহাইট করছে আমাদের, তাহলে C/5 f - 32/9, তাহলে একই, মানে সেলসিয়াস এবং ফারেনহাইট একই, তাহলে ধরলাম x, এটাও x, এটাও x, -32/9। তো এখন করো, এই যে গুণ করলে 9x সমান সমান 5x, ঠিক আছে, 32 গুণ 5 মেবি 90, এই সরি 160, 160। তো বলো, এই যে 9x কে 4x, এই যে 9x এই পাশে 5x, তাহলে 4x সমান সমান -160, এই যে -160, তাহলে x সমান সমান -160/4, কাটাকাটি করো, কত আসে, -40, -40° সেলসিয়াস অথবা -40° ফারেনহাইট। এই যে, ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এই ম্যাথটা আবার ইম্পর্টেন্ট, আমরা ইম্পর্টেন্ট এগুলো তো আমরা দেখছি অনেক, এগুলো মানে হুবহু সূত্র, দেখো অ্যাডমিশনে কিন্তু মানে তথাকথিত আমরা জানি, ও বাবা কত কঠিন আসে, দেখো এগুলো হুবহু সূত্র, ঠিক আছে, হুবহু সূত্র না এগুলো, অবশ্যই হুবহু সূত্র। দেখো বলছে কি, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু 5°C, স্টিম বিন্দু এত হলে ওই বস্তুর তাপমাত্রা। বরফ বিন্দু, বরফ বিন্দু মানে কি ভাইয়া, থিটা আইস, থিটা আইস। স্টিম বিন্দু মানে কি, থিটা স্টিম, থিটা স্টিম, থিটা স্টিম। ওই বস্তুর তাপমাত্রা এত হলে থার্মোমিটারের পাঠ কত দেখাবে, ধরো এটা থিটা দেওয়া আছে, তাহলে এখন আমরা একটা সূত্র জানি কিনা, এটা সেলসিয়াসে দেওয়া আছে, তাহলে C/100, একটা সূত্র জানি না আমরা, C/100 সমান সমান এস, এস না, ধরো এখানে তুমি যে তাপমাত্রাটা দেওয়া আছে, এখানে কত তাপমাত্রা দেওয়া আছে, 5, বা এটা হচ্ছে ধরো থিটা, থিটা, এটা হচ্ছে থিটা আইস, থিটা আইস, আর এটা হবে থিটা স্টিম, থিটা স্টিম, এখানে কত, থিটা আইস। তো এটা সেলসিয়াসের সময় হতে পারে, সেলসিয়াসের জন্য এরকম, মানে আমি তোমাকে একটা লাইন লেখা দিচ্ছি, এই লাইনটা মনে রাখবো, যদি সেলসিয়াসে না দেখা থাকতো এটা C/100, তারপরে f-32/180 ইকুয়াল টু কের জন্য, এই যে K-273 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস। এই যে এই সূত্রটা, আশা করি এই সূত্রটা তুমি জানো, খুব ইম্পর্টেন্ট একটা সূত্র ভাইয়া। তো কেমনে আসছে এগুলো তো তুমি ক্লাসে অবশ্যই দেখছো, আর একাডেমিক ভালো করে না পড়ে তো তুমি আর অ্যাডমিশন কোশ্চেন সলভ করতে আসো নাই। ওকে, তো এখন তুমি এখানে সেলসিয়াস দেওয়া আছে না, এখন তুমি সেলসিয়াস এর সাথে এই বেটার সাথে সম্পর্ক করবে আর কি। আচ্ছা ওকে ফাইন। তো এখন সি এর মানে কত ডিগ্রি দেওয়া আছে বলো তো আমাকে, এখানে আমাদের বস্তুর তাপমাত্রা কত দেওয়া আছে, 50°C, 50°C, সেলসিয়াসে দেওয়া আছে, 50 ডিভাইডেড বাই 100, বলতে থার্মোমিটার কত পার্ট দেখাবে, যে থার্মোমিটারে যে থিটাটা দেখাবে এটা আমরা বের করব, আর এটার বরফ বিন্দু দেওয়া আছে, বা বরফ বিন্দু 5, এবং এটার স্টিম বিন্দু দেওয়া আছে 115, মাইনাস, এখানে যদি তুমি ক্যালকুলেশন করো এটা হচ্ছে 5, এখানে থিটার মানটা বের করবা, তাহলে গুণ করলে কত আসে দেখো তো, গুণ করলে এখানে 100, এখানে 115 থেকে 105 গেলে 110, তাহলে 50 ডিভাইডেড বাই 100, আর এখানে আসে কত, থিটা মাইনাস 5 ডিভাইডেড বাই 110, শূন্য শূন্য কাটা দিতে পারো, তারপরে 5 11 55, 550 ইকুয়াল টু থিটা, তাহলে 10 থিটা মাইনাস 50, 10 থিটা মাইনাস কত, 50, 10 থিটা 100 এর মতো হয়ে গেছে না, 10 থিটা মাইনাস 50। ওকে, দেখি এটা কত আসে আমাদের আনসার। তাহলে আমরা যদি 10 থিটা সমান সমান কত লিখতে পারি, এই যে 10 থিটা সমান সমান 550 থেকে যদি 50 যোগ করি তাহলে আমাদের কত আছে, 600, ঠিক আছে, এই যে 50 টি যোগ করলে 600, তাহলে থিটা সমান সমান 600 ডিভাইডেড বাই 100, তাহলে কত আসে, 600 ডিভাইডেড বাই, সরি 100 না, 100, 100, তাহলে এটা কাটলে আমাদের আছে কত, 60। ভাইয়া 60 ডিগ্রি কোথায় আছে, হ্যাঁ আছে, এই যে 60 ডিগ্রি, আশা করি বুঝতে পারছো। তো এইরকম দেখবো অনেকগুলো ম্যাথ আসবে, ঠিক আছে, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে, এটা ভালো করে বুঝাও ভাইয়া। এই যে
তো এখন দেখো এইটা 13 নাম্বারটা যদি আমরা একটু সলভ করি, 13 নাম্বার আমাদেরকে কি বলছে যে একটি স্থির বিন্দুতে প্লাটিনামের রোধ থার্মোমিটার এত এবং অন্য পরিবেশে, তো একটা তোমরা একটা সূত্র জানো না যে কেলভিনে কত, তাহলে টি ইকুয়াল টু আমরা জানি না, এখানে টি ত্রয়োদশ বিন্দুতে টি আর, আর এখানে টি থিটা বা যেই কোনো ভাবে যদি দেওয়া থাকে, আর এখানে কত 273.16। তো ত্রয়োদশ বিন্দুতে এখানে দেওয়া আছে আমাদের কত বলো, এই যে এই স্থির বিন্দুতে 32.16, আর পরিবেশের জন্য দেওয়া আছে কত 27। তাহলে এই অপশনটা কোথায় মিলিয়ে দেখো, এই যে এটা, ঠিক আছে 27 হচ্ছে পরিবেশ আর 273, তো এটা তো একটা মানে সরাসরি সূত্র আমরা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। দেখো এটা কিন্তু জাহাঙ্গীরনগর আমাদের 17-18 সালে এই কোশ্চেনটা আসছে, ঠিক আছে ফাইন। ওকে নেক্সট কোশ্চেনে আমরা যাই, চলো। তো দেখো এটাও কিন্তু তুমি পারবা একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে। তো এটা কিন্তু সেলসিয়াসে দেওয়া আছে, আগের সূত্র হচ্ছে সি বাই এটা কিন্তু এখন তুমি পারবা, C/100 ইকুয়াল টু কত, যে তুমি থিটাটা বের করবা, থিটা মাইনাস থিটা আইস, আর এখানে কত হবে থিটা, এই যে বইতে এইচ ভি তে দেওয়া আছে আর কি, এইচ এম এইচ ভি, ঠিক আছে, আর এখানে কত থিটা আইস। ওকে এখানে সেলসিয়াস স্কেলে তুমি কত দেওয়া আছে, প্রকৃত তাপমাত্রা কত, এই যে 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 40 আর এখানে ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু থিটাটা তুমি বের করবা মাইনাস থিটা আইস, বরফ বিন্দু কত ভাইয়া 5, সেম তো মনে হচ্ছে না, একটু পার্থক্য দেখো, এটা রুয়েটে আসছে, দেখো রুয়েটে এই কোশ্চেনটা আমাদের আসছে 13 সেশনে আমাদের, ঠিক আছে ওকে। তো থিটা স্টিমটা কত দেওয়া আছে, থিটা স্টিম দেওয়া আছে 115 মাইনাস, আর এটা দেওয়া আছে কত 5, তাহলে এখান থেকে তুমি থিটাটা বের করবা, এখান থেকে থিটাটা বের করলে কত আসবে, এটা 49 ডিগ্রি সেলসিয়াস আসবে, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো, ঠিক আছে, এই লাইনটা যদি ক্যালকুলেশন না করতে পারো, ওকে ফাইন। ফারেনহাইট স্কেলে কোন বস্তু তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে কত, এটা কোনো ম্যাথ, এটা কোনো ম্যাথ হলো, এই যে কোন সূত্র, f minus 32 divided by 9 equal to k minus 273, গান গেয়ে গেয়ে করবা, ঠিক আছে 5, ওকে ফাইন নাইস। এখন দেখো তুমি ফারেনহাইট স্কেলে কত দেওয়া আছে, 50 মাইনাস 32 ডিভাইডেড বাই 9, কে এর মান বের করবা, না পারলে কি করবা, না পারলে ওকে দেখো গানে চলে গেছে না, মানে এগুলো তো একদম ইজি ঠিক না। তো এখান থেকে তুমি কের মানটা বের করবা, তাহলে এখানে কত আছে ভাইয়া 18, এই এটা তুমি করাইছি, হ্যাঁ হ্যাঁ 1 নাম্বার বা 2 নাম্বারে ম্যাটার ছিল, তাহলে এটা 283, মনে আছে 1 বা 2 এটা ছিল, দেখো কেমনে আমার কেমনে মনে গেছে, ওই যে 50 থেকে 32 করছিলাম 18 আসছে, 18 কে 5 দ্বারা গুণ দিলাম 9 দ্বারা, এই দেখো এই ম্যাথটা দেখো তো, এই যে 50 মাইনাস 32 এখানে 5, 18 গুণ 5 5, ঠিক আছে, 18 কে তুমি কত দ্বারা গুণ দিবা 5 দ্বারা, এটাকে আবার 9 দ্বারা ভাগ দিবা, 9 দ্বারা ভাগ দিয়ে 273 কে পাশে করে দিবে 10 আসবে। আবার কেমনে 50 মাইনাস 32, 18, 18 কে 5 দ্বারা গুণ দিলে কত 90, 90 কে আবার 9 দ্বারা ভাগ দিলে কত 10, 10 এর সাথে 273 যোগ করে 283, শেষ। কেন মনে আছে, একবার করছি, তুমি যখন একাধিকবার প্র্যাকটিস করবা তোমারও মনে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন আমরা এই ম্যাথটা একটু করার ট্রাই করবো, এটা একটু আমার বোঝার আছে ভাইয়া, ঠিক আছে, এটা একটু বোঝার আছে, খুবই মনোযোগ দাও। একটি বস্তুর তাপমাত্রা 9 মিনিটে 50 ডিগ্রি থেকে 35 ডিগ্রিতে নেমে আসে, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা নেমে আসার হার কত। আগে আমাকে বের করতে হবে যে এখানে ডেল সিটা কত, ডেল সিটা হচ্ছে আমাদের এখানে 35 থেকে 15 তে আসছে, তাহলে এই ঘটনাটা আমরা ফারেনহাইট স্কেলে দেখাবো, তাহলে আমরা একটা সূত্র জানি কিনা যে ডেল সি, হার আমরা পরে বের করবো, ডেল সি ডিভাইডেড বাই 5 তারপরে ডেল এফ ডিভাইডেড বাই 9। এখন ভাইয়া আমাকে বলো যে ডেল সি ডিভাইডেড বাই 5 ডেল এফ ডিভাইডেড বাই 9, এখানে তুমি কি বের করবা, এই যে নেমে আসার হারটা বের করবা, এখন হার পরে, এখন তুমি তোমাকে ব্যবধানটা দেওয়া আছে সেলসিয়াসে, তুমি ব্যবধানটা বের করবে ফারেনহাইটে। আচ্ছা সেলসিয়াসের ব্যবধানটা কত, যে আমি বলেই দিলাম 50 থেকে 35 আসছে, তার মানে 15, ব্যবধান হচ্ছে 15 ডিভাইডেড বাই এখানে কত 5 ইকুয়াল টু, এই যে এখানে কত ডেল এফ, ডেল এফটা তুমি বের করবা, ডেল এফটা তুমি বের করবা 9, তাহলে ডেল এফ সমান সমান কত 15 গুণ 9 ডিভাইডেড বাই কত 5, ওকে। তাইলে এখানে আমরা যদি এটা কেটে যায় কাটে 3, তাহলে 3 নং 27, তাহলে ফারেনহাইট স্কেলে কত
ব্যবধান ফারেনহাইট স্কেল কত, এই যে 27 ডিগ্রি। এখন বলছে নেমে আসার হার, তাহলে আমরা হার বলতে পারি সেকেন্ডে কতটুকু নেমে আসে আর কি। তাহলে আমরা যদি এটা বের করি, তাহলে এটা হচ্ছে আমাদের ডেল এ ফারেনহাইট স্কেলে এটা সময়কে আমরা ভাগ করে দিব। মানে আমরা মানে হার মানে কি, আমরা বলি যেমন বেগ, ব্যবধানের হার, তাহলে আমরা সময় দ্বারা ভাগ করি স্মরণকে, ঠিক আছে। তাহলে এই জন্য টাইম 9 মিনিট, তাহলে 9 মিনিটকে তুমি কিসে নিবা, সেকেন্ডে নিবা, তাহলে এটা আসে কত 27, আর নিচে হচ্ছে 9 × 60, এই যে, ঠিক আছে। ম্যাথটা একটু চিন্তা করার মতো, এই জন্য তো এই যে কুইটা আসছে। তাহলে চলো, তাহলে কত 27 ডিভাইডেড বাই 9 × 60, ঠিক আছে। 0.05, 0.05 কোথায়, এই যে পেয়ে গেছি। তাহলে 0.05 হচ্ছে এটার আনসার, ঠিক আছে ভাইয়া। ওকে, নাইস। টাইপ 2, এখন আমরা 2 নম্বর টাইপে আসছি। 2 নম্বর টাইপে আমাদেরকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র আপনারা সবাই জানেন, কি জানেন, অনেকভাবে জানেন। ক্লাসিয়াস কি বলছে, আবার জুল কি বলছে, মানে কোন একটা বস্তুর তাপকে সরাসরি কাজে রূপান্তর হলে তাহলে এটা কি পরস্পর সমানুপাতিক। আবার ক্লসিয়াস পরবর্তীতে আবার আরেকটা কথা বলছে, কি বলছে, যে আমরা একটা সিস্টেমে, কি বলতো, আমার সাথে সাথে বলবো, ঠিক আছে। তুমি যখন কাজটা করবা তখন তোমার যাতে মনে না হয় যে ভাইয়া বা স্যার এখানে নাই, তোমার কাছে মনে হতে পারে যে উনি আমার সামনে আছে। তাহলে সূত্রটা বলো, কি বলতো, ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এটা কে বলছে, ক্লসিয়াস পরবর্তীতে আমাদেরকে বলছে, ঠিক আছে। এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক, নাইস। এখন কোশ্চেনটা কি বলছে, যে কোন তাপগতীয় প্রক্রিয়ায় একটি সিস্টেমের আয়তন বৃদ্ধি পায় কিন্তু পরিপার্শ্বের সঙ্গে তাপের আদান প্রদান হয়নি। পরিপার্শ্বের সঙ্গে তাপের আদান প্রদান হয়নি, এই ক্ষেত্রে নিচের কোনটি সত্য। পরিবেশের সঙ্গে তাপের আদান প্রদান না হওয়া মানে কি বলতো, পরিবেশের সঙ্গে তাপের আদান প্রদান মানে ডি কিউটা কত, জিরো। তাপের আদান প্রদান হয়নি মানে ডি কিউটা জিরো, এই যে ডি কিউটা জিরো। তাহলে ডি কিউটা যদি জিরো হয়, তাহলে তুমি কি লিখতে পারো, ডি ডাব্লিউ সমান সমান মাইনাস ডিইউ। তাহলে মাইনাস ডিইউ মানে কি ভাইয়া, মাইনাস ডিইউ মানে হচ্ছে আমার অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। তাহলে সিস্টেমটি কি হবে, সিস্টেমটি শীতল হবে। যখন অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় তখন তোমার সিস্টেমটা শীতল হবে, ঠিক আছে। ওকে, ফাইন। গরমে গোসলের পর শরীরে শরীরে কি হবে, আমাদের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, বৃদ্ধি পাবে। বলো, তুমি একটু চিন্তা করো, তুমি যখন গোসল করো তখন তোমার কি হয়, অভ্যন্তরীণ শক্তি কি হয়, হ্রাস পাবে নাকি। দেখো, গরমে যখন তুমি গোসল করো তোমার শরীরের তাপমাত্রা বেশি থাকে, তুমি ঠান্ডা পানি দাও, তোমার শরীর থেকে তাপমাত্রা বের হয়ে যায়, তাহলে অভ্যন্তরীণ শক্তি কি পায়, হ্রাস পায়। অভ্যন্তরীণ শক্তি কি পায়, হ্রাস পায়। ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, কোন সিস্টেমের শোষিত তাপ হচ্ছে 250 জুল, কাজ এত হলে অন্তত শক্তির পরিবর্তন কত। এই যে বাচ্চাদের কোশ্চেন, হাসি দাও একটা, বলছে হাহা ম্যাথ, ঠিক আছে, কি ম্যাথ, হাহা, হাহা কোশ্চেন এগুলো। কিছু কিছু অ্যাডমিশনে দেখবা হাহা কোশ্চেন, এটা অ্যাডমিশনে আসছে। আচ্ছা, ওই যে টাইপিস্ট মেবি ভুলে লিখে নাই, ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তোমাকে বের করতে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, তাইলে ভাইয়া ডিইউ সমান সমান ডিকিউ মাইনাস কত, ডিডব্লিউ। তাহলে ডিকিউ কত, ডিকিউ তাপ 250 জুল, 250 জুল। তারপরে এখানে ডিডব্লিউ কত, 600। তাহলে 250 থেকে 600 গেলে কত বলো, 250 থেকে 600 গেলে এখানে মেবি আমাদের অপশনটা নাই মেবি, হ্যাঁ, 250 মাইনাস 600, 250 মাইনাস 600, 350। আচ্ছা, এটা হয়েছে কি, ওই এখানে মেবি কোনো একটু টাইপ মিস্টেক হয়েছে বা অপশন গুলো ভুল লিখছে, এটা 350 হবে, মাইনাস 350 হবে, আনসারটা লিখে দিচ্ছি। নাইস, ওকে, ফাইন। আচ্ছা, বলছে আহ গ্যাসের রুদ্ধতাপীয় গ্যাসের রুদ্ধতাপীয় সংকোচনের সময় এতদূর কাজ সম্পাদিত হয়, উক্ত ব্যবস্থার অন্তঃ শক্তির পরিবর্তন। আমি সবাইকে, যারা যারা ক্লাসটা দেখছো, যারা যারা ক্লাসটা দেখতেছো, এই কোশ্চেনটা করার ক্ষেত্রে একটু অ্যালার্ট করবো, একটু নড়ে চড়ে বসে, নড়ে চড়ে বসছেন, ওকে, আসেন। বলছে কি, গ্যাসের রুদ্ধতাপীয় সংকোচনে এতদূর কাজ সম্পাদিত হয়েছে। তাহলে রুদ্ধতাপীয়, তাহলে আপনি আগে সূত্রটা লেখেন, ডি কিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। যেহেতু রুদ্ধতাপীয় তার মানে ডি কিউটা জিরো, তার মানে তুমি কি লিখতে পারো ভাইয়া, ডিইউ সমান সমান মাইনাস ডিডব্লিউ, মাইনাস ডিডব্লিউ। আচ্ছা, তাইলে এখন এখানে কত জুল কাজ সম্পাদন হয়েছে, 350 জুল। তাহলে তুমি এখানে ডিইউ
সমান সমান লিখতে পারে কত মাইনাস ডিডাব্লিউ। তো এখন দেখো তো, তাহলে এখন এখানে মাইনাস মাইনাস দেখো এখানে মাইনাস এবং প্লাসের নিয়ে অনেকে যেটা পেঁচাই ফেলবে, তাহলে এখানে ডিডাব্লিউ সমান সমান তুমি কি লিখতে পারো, ডিডাব্লিউ সমান সমান লিখতে পারো যে ডিডাব্লিউ সমান সমান মাইনাস 350 জুল। এখান থেকে দেখো না তুমি ডিডাব্লিউ সমান সমান কি লিখতে পারো মাইনাস 350 জুল, এই যে মাইনাস ডিডাব্লিউ। হ্যাঁ, ডিইউ সমান বা ডিইউ সমান লিখতে পারো তুমি। তো এখন এখানে একটা মাইনাস, তাহলে ডিডাব্লিউ এর মান আবার কত মাইনাস 350, মাইনাস 350 তার মানে হচ্ছে কত আলটিমেটলি প্লাস 350। এই কোশ্চেনটা কিন্তু একেবারে 99% পোলাপাইন কি করবে বলতো, 99% পোলাপাইন এই ভাইয়া এটা আমি পারি পারি মানে এই মাইনাস 350 জন দাগাই দিয়ে চলে আসবে, কিন্তু এটা হবে না। ঠিক আছে, আচ্ছা। তো এখন কেন এটা হয়েছে ভাই, দেখো তো বলছে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি সংকোচনের সময় মাইনাস আছে ডিডাব্লিউ, ঠিক আছে, কৃতকাজ মাইনাস, কিন্তু অভ্যন্তরীণ শক্তি অন্তঃস্থ শক্তির পরিবর্তন তোমাকে বের করতে বলছে, কারণ অন্তঃস্থ শক্তির পরিবর্তন তো মাইনাস হবে না, তখন কি হবে প্লাস হবে। ঠিক আছে, ওকে। কোন সিস্টেম কোন সিস্টেম এত জুল তাপ শোষণ করে, এত জুল অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়, সিস্টেম করতে কাজের পরিমাণ এই যে 800 থেকে 500 বাদ দিবা, বাচ্চাদের অঙ্ক 300, রুয়েট 12-13 সালে এই কোশ্চেনটা কিন্তু আসছে। ওকে, এই নেক্সট, এটা একটু আবার একটু বোঝার বিষয়। একটি পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। পিস্টনযুক্ত একটি সিলিন্ডার, আচ্ছা আমি একটু বিরতি নিচ্ছি, আমাদের ক্লাসগুলো রেকর্ড হচ্ছে কিনা আমি দেখি, শুধু তো পকে যাচ্ছি। মোড প্রেজেন্টেশন, এই আসছিস না কেন বেটা, ওকে। হ্যাঁ, আমরা অলরেডি 31 মিনিট সাকসেসের সহিত আমরা রেকর্ড করে ফেলছি, ওকে ফাইন। এখন পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। গ্যাসের চাপ হচ্ছে 300 প্যাসকেল। তারপরে আচ্ছা, আমরা টিচিং মোডে চলে যাচ্ছি। একটি পিস্টনযুক্ত সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে, গ্যাসের চাপ হচ্ছে 300 প্যাসকেল। আচ্ছা, তাহলে প্রেসারটা দেওয়া আছে, 300 প্যাসকেল। তারপরে আর কি দেওয়া আছে, ধীরে ধীরে এত তাপশক্তি সরবরাহ করা হলে, কত তাপশক্তি সরবরাহ করছে 500, এত জুল কাজ সম্পাদিত হয়, তাহলে কাজ কত হয়। আচ্ছা, আমাদের কিউর মান কত দেওয়া আছে, কিউ সমান সমান দেওয়া আছে 500 জুল, 500 জুল। তারপরে কাজ ডাব্লিউ, ডাব্লিউ সমান সমান হচ্ছে 1200 জুল, 1200 জুল, বা মানে এত জুল কাজ হয়েছে। এখন আমাদের বলছে গ্যাসের আয়তনের পরিবর্তন কত, তাহলে তুমি কি জানো সূত্র, যে ডাব্লিউ বা ডেল ডাব্লিউ সমান সমান পি ইন্টু ডেল ভি, আয়তন পরিবর্তন বের করতে বলছে। তাহলে এখন তো বাচ্চাদের ম্যাথ ডি ডাব্লিউ সমান সমান, সরি আমরা আয়তন বের করব, তাহলে আয়তন যদি একটু বের করি, একটু অন্য কালার নেই না, বোরিং হয়ে গেছে না অনেকক্ষণ। আচ্ছা, ডি ডিবি সমান হচ্ছে ডেল ডাব্লিউ ডিভাইডেড বাই কত ভাইয়া ফি, ডেল ডাব্লিউ ডিভাইডেড বাই ফি। তাহলে ডেল ডাব্লিউ কে তুমি যদি ফি দ্বারা ভাগ দাও, ডাব্লিউ এর মান কত 1200, আর তোমার চাপ কত 300, তাহলে 1200 কে তুমি 300 দ্বারা ভাগ দিলে কত আসে, কাটো কাটো গেছাং গেছ, কোথায় কাটে কথার প্যাঁচ, এই যে 4 মিটার কিউব। ঠিক আছে, ওকে ফাইন। ওকে, আমরা কিন্তু আমাদের সফলতার সহিত 3 নাম্বার টাইপে চলে আসছি। কোশ্চেনটা একটু পড়ো, আমি একটু পানি খেয়ে নিচ্ছি। এই কোশ্চেনটা দেখে অনেকে ঘাবড়ে যাবে, অনেকে উল্টাপাল্টা দেখবে, বাট এটা আজকে যতগুলো ম্যাথ করাবো সবচেয়ে ইজি ম্যাথ কিন্তু মানে কোশ্চেনটা এটা। দেখো কোশ্চেনটা পড়ো একটু। স্টিলতে একটি আদর্শ গ্যাসকে প্রথমে তার প্রাথমিক আয়তনের 1/3 সংকুচিত করা হয় এবং প্রসারিত হতে দেওয়া হয় যতক্ষণ না তার প্রাথমিক চাপের অর্ধেক হয়। উভয় প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা স্থির থাকে। যদি গ্যাসের প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি ইউ থাকে, তাহলে চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত। দেখো কত কথা বলছে, প্রথমে সংকুচিত করো, 1/3 বাড়াও, 2/3 কমাও, এটাকে সেটা করো, সেটাকে ওটা করো, ওটাকে ওটা করো, বাট এটার কোশ্চেনটা খুবই সিম্পল। এসটিপিতে একটি আদর্শ গ্যাসকে প্রথমে তার প্রাথমিক আয়তনে 1/3 সংকুচিত করা হয় এবং তারপর প্রসারিত করা হয় যতক্ষণ না পর্যন্ত চাপ প্রাথমিক চাপের অর্ধেক হয়। উভয় প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা স্থির থাকে ভাইয়া। উভয় প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা কি থাকে, এই যে তাপমাত্রা স্থির, এই দেখো তো তাপমাত্রা কি স্থির। আচ্ছা, সুন্দর করে দিই, দেখো কোশ্চেনের ভিতরে পেঁচাই থাকে,
কোশ্চেনের ভিতরে কি থাকে, পেঁচিয়ে থাকে, পেঁচিয়ে, এই যে তাপমাত্রা স্থির। ওকে, তো তাপমাত্রা স্থির মানে কি, সমুষ্ণ প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তি কোনো পরিবর্তন হয়, তুমি যতই এই গ্যাসকে নাড়াচাড়া করো, অর্ধেক করো, হাফ করো, এক তৃতীয়াংশ করো, দুই তৃতীয়াংশ করো, অভ্যন্তরীণ শক্তির শুরুতেই যে ইউ থাকবে, ফাইনালি চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি ইউ থাকবে। এই কোশ্চেনটা ডিউ 23-24 আসছে, দেখো পরীক্ষার হলে পোলাপান তো ওরে বাবা এটা কি হয়েছে, কেমনে দিব, একটা ম্যাথ ট্যাথ করে দেখবা এটার অবস্থা। হ্যাঁ, প্রথমে আদর্শ গ্যাস, তারপরে দেখবা এক তৃতীয়াংশ করবে, অঙ্ক করবে, বাট এটার উত্তর কিন্তু কোশ্চেনে লুকায় আছে। যাই হোক, এই ধরনের কোশ্চেনে কিন্তু সতর্ক। ওকে, নেক্সট। রুদ্রাবী প্রক্রিয়া কোন ভূতরাশি স্থির থাকে? রুদ্রাবী প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে, এটা তো আমরা জানি। রুদ্রাবী প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে, বাচ্চাদের কোশ্চেন, এটা আসছে ডিউতে। হ্যাঁ, আচ্ছা, এবার বলছে একটি প্রক্রিয়ায় একটি আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করা হয়। আচ্ছা, চাপটা আমরা দ্বিগুণ করছি, ধরো পি1 সমান সমান হচ্ছে ধরো ফি, আর ফি2, ঘটনাটা দুইটা, তো ফি2 হচ্ছে 2পি, চাপ দ্বিগুণ করছি। আচ্ছা, এরকম হয়ে যাচ্ছে কেন, চাপটা আমরা দ্বিগুণ করছি। ওকে, ফাইন। যেখানে গ্যাস কর্তৃক যেখানে গ্যাস কর্তৃক ত্যাগকৃত তাপের উপর কৃত কাজের সমান, এর ফলে আয়তনের কি পরিবর্তন হবে? এরপর আয়তনের কি পরিবর্তন হবে? আচ্ছা, আয়তনের কি পরিবর্তন হবে আমরা এইটা বের করতে বলতে চাচ্ছি। চাপ, তাহলে বি, চাপ দ্বিগুণ করা যেখানে গ্যাস কর্তৃক কৃত কাজের সমান, এর ফলে আয়তনের কি পরিবর্তন হবে? আচ্ছা, ওকে, তাহলে আমরা ভি টুটা বের করতে হবে, বি1, আর বি2টা আমাদেরকে বের করতে হবে, বি1 সমান যদি বি2 হয়। আচ্ছা, দেখো, তাইলে আমাদের এটা আমরা খুবই সিম্পল একটা জিনিস থেকে বলতে পারি যে ফি সমানুপাতিক 1/ভি, জানি না, এটা ম্যাথ না করে আমরা বলতে পারি। তাহলে এখন দেখো, যেহেতু চাপটা আমাদের দ্বিগুণ, তাহলে চাপ আমাদের দ্বিগুণ, এই যে চাপ হচ্ছে দ্বিগুণ, এমসিকিউর জন্য এগুলো এভাবে মনে রাখবা। চাপ যেহেতু দ্বিগুণ, এটা রিসেন্টলি আছে ঢাকা বিশ্ববিদ্যালয় 24-25 সালে, তাহলে এই দ্বিগুণের এই চাপের সাথে আয়তনটা কি ব্যস্তানুপাতিক না? তো এটা যদি 2 হয়, 2 এর ব্যস্তানুপাতিক জিনিস কি ভাই? 2 এর ব্যস্তানুপাতিক হচ্ছে হাফ, হাফ মানে অর্ধেক, হাফ মানে কত, অর্ধেক। আচ্ছা, কলমটা বেশি ডিস্টার্ব করতেছে, ঠিক না? হাফ মানে হচ্ছে অর্ধেক, তাহলে অর্ধেক। এখন তুমি ম্যাথ করতে পারো যে ভি1 দিয়ে, ঠিক আছে? ওকে, ফাইন। নেক্সট, যদি 30°C তাপমাত্রায় এত চাপের একটি গ্যাসকে সমুষ্ণ প্রক্রিয়ায় 3 গুণ প্রসারিত করা হয়, তবে গ্যাসের চূড়ান্ত চাপ কত? আচ্ছা, তাহলে তাপমাত্রা আমাদের ফিক্সড, তাপমাত্রা নিয়ে কথাবার্তা নাই, তাহলে আমরা সূত্র কি জানি সমুষ্ণ প্রক্রিয়ার জন্য? পি1 বি1, আচ্ছা একটু অন্য কালার নিচ্ছি, পি1 বি1 সমান সমান, পি1 বি1 সমান সমান কত, এই যে পি2 বি2। তাহলে আমাদের চূড়ান্ত চাপ বের করতে বলছে, তাহলে পি2টা বের করতে বলছে, তাহলে পি2 সমান সমান কত, এই যে পি2 সমান সমান আমরা বলতে পারি পি1 বি1 ডিভাইডেড বাই বি2। আচ্ছা, তাহলে পি1 পি2 আমরা কেমনে করবো, চাপকে একটি এত চাপের একটি গ্যাসকে সমুষ্ণ প্রক্রিয়ায় 3 গুণ আয়তনে প্রসারিত করা হলো চূড়ান্ত চাপ। আচ্ছা, চাপকে 3 গুণ করছে, তাহলে বি1 যদি বি হয় আর বি2 হবে 3বি, আর চাপ তো আগেরটা এসে, চাপ আগেরটা কত, 6 × 10⁵, 10⁵, বাচ্চাদের। তাহলে বি এ কাটা 3, আর এটা যদি কাটো 2, তাহলে উত্তর হচ্ছে 2 × 10⁵। তাহলে 2 × 10⁵ কই, যে সাদা সাদা মিলে গেল, ঠিক আছে? ওকে, তো চলো আমরা নেক্সটে যাচ্ছি। আচ্ছা, আমাদের মনে হচ্ছে সাউন্ড জনিত একটু প্রবলেম, আমি একটু চেক করে নিচ্ছি। সাউন্ড জনিত একটু প্রবলেম মেবি দেখাচ্ছে। আচ্ছা, আমরা রেকর্ড করে নিচ্ছি, সাউন্ড জনিত আশা করি প্রবলেম হবে না। এবং যদি কোনো এখানে মেবি কুকুরের আওয়াজ শোনা যাচ্ছে, তোমরা সরি, আমি আসলে মাইক্রোফোনটা ঠিক মতো কাজ করতেছে না, একটু কনসিডার করি আর কি। তোমরা ক্লাস কোয়ালিটিতে ঠিকঠাক মতো কোশ্চেন আর আমার কথা শুনো এবং কোশ্চেনটা দেখো, পাশে কি হচ্ছে এটা তোমরা মনোযোগ দিও না, তোমরা খুবই ভালো। ওকে, সমুষ্ণ প্রক্রিয়ায় 1 গ্রাম মূল কোন গ্যাস 27 ডিগ্রি আয়তন দ্বিগুণ প্রসারিত হয়, এক্ষেত্রে মোট কৃত কাজ কত? ভাইয়া সমুষ্ণ প্রক্রিয়া আপনাকে কাজ বের করতে বলছে, সমুষ্ণ প্রক্রিয়া আপনি কাজ কি জানেন? ডাব্লিউ সমান সমান এন আর টি লন বি2 ডিভাইডেড বাই কত, বি1। তাহলে এন এর মান কত, এক গ্রাম মোল,
সমসাময়িক একটা মোল মানে 1 মোল আর কি, 1 গ্রাম মোল যেহেতু বলছে, যেহেতু কোন গ্যাস সেটা আমাদেরকে বলে নাই। আর আর এর মান হচ্ছে 8.314, 8.314 ডিভাইড বাই লন আয়তন কত গুণ দ্বিগুণ, তাহলে এখানে কত 2b ডিভাইড বাই b। এখন এটা ক্যালকুলেশন করে দেখবেন কত আসবে। আচ্ছা, এটা আমাদেরকে ক্যালোরি আকারে নিতে হবে, ক্যালোরি বা জুল আকারে। আচ্ছা আমি যদি একটু করি, কত আসে 1 ইন্টু 8.314 ইন্টু লন 2 ডিভাইড বাই 1। আচ্ছা লনটা আমাদের 8.314, আমাদের একটু ভুল দেখাচ্ছে। আচ্ছা সরি, আমি তাপমাত্রাটা বসাই না এখানে, তাপমাত্রা বসাই না, এনআরটি হবে না সূত্রে, তাপমাত্রা কত 127°C, তার মানে এটাকে যদি আমরা ক্যালভিনে নিই তাহলে আমাদের কাছে 400 গুণ 400 এনআরটি, এনআরটি লন বি2 বাই বি1। তারা একটু আমি ক্যালকুলেটর নাই, দেখো গরিব মানুষ তো এই জন্য মোবাইলে করতেছি। তাহলে 8.314 4 আরটি 127 গুণ, তাহলে 27 273 300 400 400 গুণ লন। আমার ক্যালকুলেটর কি মানে উলটপালট দেখাচ্ছে। আচ্ছা আমি তোমাদেরকে বলতেছি এটা কি হবে। এটা তোমরা আনসারটা হবে, তুমি যা পাবা এখানে আনসার, আমি আবার বলতেছি, এখানে যা আনসার পাবা এটাকে তুমি 4.2 দ্বারা ভাগ করে দিবা। কত দ্বারা ভাগ করবা? 4.2, 4.2 দ্বারা ভাগ করে দিবা, ওই যে ক্যালোরি আকারে নেওয়ার জন্য আর কি। ঠিক আছে, ওকে ফাইন। ওকে, এখন দেখো বলছে একটি গ্যাসের চাপ পি, গ্যাসের আয়তন দ্বিগুণ, পরম তাপমাত্রা 3 গুণ হলে চাপ কত। দেখো একটি গ্যাসের চাপ পি এবং গ্যাসের আয়তন যদি দ্বিগুণ হয়, পরম তাপমাত্রায় আয়তন 3 গুণ। দেখো তাহলে এখানে তুমি তিনটা চেঞ্জ হচ্ছে, একটি গ্যাসের চাপ পি, আয়তন দ্বিগুণ, মানে চাপ চেঞ্জ হচ্ছে, চাপ চেঞ্জ হচ্ছে, দেখো চাপ চেঞ্জ হচ্ছে, চাপ চেঞ্জ হচ্ছে, তারপরে কলমটা একটু ডিস্টার্ব করতেছে, দুঃখিত ভাইয়া। চাপ চেঞ্জ হচ্ছে, তারপরে ভি চেঞ্জ হচ্ছে, তারপরে টি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তাহলে পি ভি টি তিনটাই চেঞ্জ হচ্ছে। আচ্ছা কি হলো এটা, সরি আমি আমার একটু কলমটা ডিস্টার্ব করতেছে।